Assalamu alaikum, my dear students and respected guardians and honorable colleagues, friends and dear group members. Assalamu alaikum and good afternoon. We are going to start our today's live session with you. Already I posted yesterday that our topic is to discuss some important aspects for the students of nowadays. We are suffering from coronavirus issue. That is the name of the disease is COVID-19. So during this time we need to be aware of every aspect, not only for the financial side. We have to focus on education and so many aspects of our life. So before starting to our topic, I think it's better to share our life with our another page and group so that all of you can join with me and provide your opinion. Okay, so give me some moment. Okay, please. ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যারা যুক্ত হয়েছো এই মুহূর্ত পর্যন্ত, আমি তাদেরকে বলবো আমার আজকের টপিক হচ্ছে যে গত 3 মাস ধরে আমি অনলাইনে ক্লাস নিচ্ছি। তো সেই ক্লাসের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই আমি আমার এই গ্রুপের মেম্বার যারা আছে, বিশেষ করে স্টুডেন্টদের সাথে অবশ্যই প্যারেন্টসরা আছেন এবং আমার টিচাররা আছেন। যদি মনে হয় যে আমার মতামতের সাথে কিছু অংশ মিলে যায় বা আমরা কিছু করতে পারি আমাদের নিজেদের জন্য, তাহলে মনে ভালো হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে প্রায় শুরুতেই 10-12 জন যুক্ত হয়েছে। ধন্যবাদ যারা যুক্ত হয়েছে। আমরা বিষয়টা শুরু করি। আমরা যদি কোনো ইফেক্টিভ কমেন্ট পাই বা কোনো কোয়েশ্চেন পাই তাহলে আমরা অবশ্যই আনসার করার চেষ্টা করব। সো আমি আবারও বলে দিচ্ছি, আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে যে আমরা যে অনলাইনে যে পড়াচ্ছি স্টুডেন্টদেরকে, বিভিন্ন স্কুল টিচাররা পড়াচ্ছেন, কলেজ টিচাররা পড়াচ্ছেন, ইউনিভার্সিটি টিচাররা পড়াচ্ছেন, ইভেন অনেকে প্রাইভেটলি পড়াচ্ছেন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের বিভিন্ন যে কোর্সেসগুলো আছে তারা পড়াচ্ছেন। ওকে, সেক্ষেত্রে টিচারদের মানসিকতা কী এটা আমরা আজকে আলোচনা করব। একই সাথে স্টুডেন্টের মেন্টালিটিটা কীরকম এই অনলাইন ক্লাস করার ব্যাপারে এটা আমরা কথা বলবো। অ্যাট দ্য সেম টাইম যারা গার্ডিয়ানস আছে বা প্যারেন্টস আছে তাদের মেন্টালিটি কী এটা নিয়ে বেশ কয়েকটা বিষয় আলোচনা করার জন্যই কিন্তু আজকে হাজির হয়েছি। তো প্রথমেই আমি যে বিষয়টি বলতে চাই যে স্টুডেন্টসের মেন্টালিটি নিয়ে একটু প্রথমেই বলি। আমার মনে হয় এটা বেশিরভাগ স্টুডেন্টরাই জয়েন করেছে আমার সাথে, আমি জানি। আমি দেখেছি গত 3 মাসে আমি ক্লাস নিয়েছি প্রায় 150টারও বেশি, 150+ আই হ্যাভ টেকেন ক্লাসেস, এবং স্টিল নাও প্রতিদিন আমি 2-3টা করে ক্লাস নিয়েই যাচ্ছি প্রতিদিন। সো আমি কোন মাধ্যমে ক্লাসগুলোকে নিচ্ছি এবং কতটুকু ফ্রুটফুল হচ্ছে সেটা যাচাই করা বা বিচার করতে হবে যারা আমার ক্লাসগুলো করছে বা দেখার সুযোগ পাচ্ছে তারা। যেহেতু এটা পাবলিকলি আমি ক্লাস নিচ্ছি না, প্রাইভেট গ্রুপে নিচ্ছি, তাও প্রতিটি গ্রুপে কোনো গ্রুপে 100 জন, কোনোটায় 50 জন, কোনোটায় 30 জন এরকম করে আছে ক্লাস অনুযায়ী। সো তারাই এটা মাপকাঠি করতে পারবে। তো আজকে লাইভের উদ্দেশ্য হচ্ছে যে একটু মানুষকে সচেতন করা, স্টুডেন্ট গার্ডিয়ানকে সচেতন করা যে আদৌ অনলাইন ক্লাস করব কি করব না, করলে কতটুকু বেনিফিট, নাকি আমরা শুধু লেম এক্সকিউজ দিব বা ইত্যাদি ইস্যুসগুলো নিয়ে বলা। নাম্বার 1, আমি দেখেছি যে স্টুডেন্টরা অনলাইন ক্লাস করতে খুবই পছন্দ করে এবং দে এনজয় ইট টু মাচ। এবং তাদের সাথে যখনই আমি কথা বলেছি যে তোমরা অফলাইন ক্লাস এবং অনলাইন ক্লাসের মধ্যে পার্থক্য করলে কি পাও, ওরা অফলাইন ক্লাসের বেশ কিছু সুযোগ সুবিধার কথা বলেছে, কিন্তু যখন আমি ক্লাস নিয়েছি তখন তাদের সাথে যখন আমি প্রুফ করে দিয়েছি তোমরা বোর্ড ইউজ করার কথা বলছো, আমরা তো অনলাইনে বোর্ড ইউজ করতে পারছি, তুমি ওখানে শিট দিয়ে লেখাপড়া করার কথা বলছো, বই থেকে লেখাপড়া করার কথা বলছো, এখানেও আমরা বই ইউজ করার সুযোগ পাচ্ছি। সো এভরিথিং উই ক্যান ডু অন লাইভ। আমি যদি ফেসবুক লাইভের কথাই বলি, আরও অন্যান্য প্ল্যাটফর্মগুলো পরে বলছি। এবং তারা খুব মজা পাচ্ছে, অনেক কমেন্ট করতেছে। যখন আমি জুমে ক্লাস নিচ্ছি, আমি বেশ কয়েকটা প্ল্যাটফর্মে নেই, খালি ফেসবুক লাইভে এমনটা না, জুমেও নিচ্ছি। তো তখন ইন্টারেক্টিভ ক্লাস হওয়ার কারণে কিন্তু তারা অনেক কিছু শিখেছে যে কিভাবে মাইক্রোফোন মিউট করতে হয়, আনমিউট করতে হয়, কিভাবে চ্যাট করতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয়, কীভাবে আরেকজন প্রশ্ন করলে চুপ থাকতে হয়,
অনেক কিছু। এই বিষয়গুলো আমি এই জন্য বলছি যে এটা স্কুল কলেজ স্টুডেন্টসদের জন্য এটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। আর তারা অনলাইন ইউজ করতে পারে এটা সত্য, তো তারা যেটা ইউজ করতে পারে, তারা ফেসবুক ইউজ করতে পারে, চ্যাটিং করতে পারে, ইনস্টাগ্রাম ইউজ করতে পারে, ছবি আপলোড করতে পারে, অনেক কিছুই পারে। তবে সেটা লেখাপড়ার সংশ্লিষ্ট কতটুকু বিষয় সেটা নিশ্চয়ই কোয়েশ্চেনেবল। তো ওই বিষয়টাকে আমরা এখন পজিটিভলি কাজে লাগানোর জন্য যখন তাদেরকে মোটিভেশন দিলাম, সো দে আর রিয়েলি ইগার টু টেক পার্ট ইন অনলাইন ক্লাসেস। তো আমার মনে হয় যে স্টুডেন্টরা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক না এই কথাটি বোধহয় সঠিক না। এটা দু একটা ব্যতিক্রম থাকতে পারে, দু একজন যারা মনে করে যে অফলাইন। এখানে একটা কথা আমাকে বলতে হবে, সেটা হচ্ছে কোপ আপ করার একটা মেন্টালিটি থাকতে হবে, যে আমাদের স্টুডেন্টরা যারা সচেতন বা বুঝতে পারে, যেহেতু আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্টুডেন্টদেরকে পড়াই, তবে বিশেষ করে আমি যেহেতু বিসিএস ইংলিশ যে যারা পরীক্ষা দিবে তাদেরকেও পড়াই, অ্যাডমিশনে যারা ভর্তি পরীক্ষা দিবে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে তাদের ইংরেজিটাও পড়ে, তো তার তো যথেষ্ট বড় স্টুডেন্ট, অ্যাডাল্ট স্টুডেন্ট বলা যায়। সো সেক্ষেত্রে আমি যে জিনিসটা দেখেছি, তারা কিন্তু অনলাইন ক্লাস খুবই এনজয় করে। দু একজন কিছু সীমাবদ্ধতার কথা বলেছে, আমি তাদেরকে এটাই বলেছি, সীমাবদ্ধতা প্রত্যেকটা জায়গায় থাকে, অফলাইনেও অনেক কিছু সীমাবদ্ধতা আছে, ঠিক তেমনি অনলাইনেও কিছু সীমাবদ্ধতা আছে। তো এই সীমাবদ্ধতাকে ওভারকাম করতে হবে এই জন্য, কারণ এছাড়া বিকল্প কোনো পথ নাই। সারা বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, স্টুডেন্ট টিচাররা যেভাবে চলছে, যেভাবে কোর্সগুলো তারা কন্টিনিউ করছে, আমরা বাংলাদেশ তার থেকে পিছিয়ে পড়তে পারি না। তো তারা এই বিষয়টাকে যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করেছে। আমরা স্টুডেন্টের পার্সপেক্টিভে আবার হয়তো বা ফিরে আসবো, তবে আমার মনে হয় কিছু বেসিক জিনিস একটু বলতে চাই যারা এই বিষয়গুলো জানে না। একটা অনলাইন ক্লাসের জন্য কি কি কন্টেন্ট থাকা দরকার, একটা স্টুডেন্টের কি কি জিনিস থাকা দরকার, ইভেন টিচারেরও থাকা দরকার। অর্থাৎ আমি আজকে লাইভে আসলাম, আমার কী কী ডিভাইস লাগলো, কী কী জিনিস নিয়ে আমি কাজটা করতে পারছি, এই বিষয়গুলো কিন্তু জানার দরকার আছে। প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে একটা স্টেবল ওয়াইফাই কানেকশন থাকা দরকার, এবং ওয়াইফাই কানেকশনের সাথে সাথে অবশ্যই মোবাইল ফোন যারা ইউজ করে তাদের মোবাইলে ডেটা কানেকশন বা ডেটা কিনে রাখা দরকার, কারণ সবসময় কিন্তু ওয়াইফাই প্রপারলি কাজ করে না। আমরা জানি যে বাংলাদেশে যে নেট কানেকশন তাটা হচ্ছে ওই গ্রামের অনেকটা পল্লী বিদ্যুতের মতো, যেমন ইলেকট্রিসিটি একবার যায় আবার আসে। বলে না যে ইলেকট্রিসিটি আমাদের গ্রামে একবারও যায় না, তবে মাঝে মধ্যে আসে। তো কোনো কোনো এলাকায় ওয়াইফাই লাইনগুলো এমন দুর্বল, এত কম স্পিড ওরা দেয় আর কি, যারা প্রোভাইডার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ফলে দেখা যাচ্ছে যে ক্লাস করা লোডিং দেখায়, বাফারিং করতে থাকে, কথা শোনা যায় না বা ছবি দেখা যায় না। এই আমার এক্সপিরিয়েন্সগুলো হয়েছে। তো এটার সমাধান হচ্ছে এটাই যে স্পিড বাড়ানোর জন্য আমরা যেরকম আগে ডিসেল লাইন নেয়ার জন্য আমরা একটা ফি দেই, রাইট? তারপরে আমাদের বাসায় কাজের লোক যারা কাজ করে তাদের জন্য একটা ফি দেই। আমরা যে বিল্ডিংয়ে বসবাস করি অ্যাপার্টমেন্টে, সেখানে আমরা একটা সার্ভিস চার্জ দিই। আমরা পেপার রাখলে পেপারের বিল দিই। আমি বলছি যে ইউটিলিটি বিলের কথা, এগুলো দিচ্ছি, গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল দিচ্ছি। ইন্টারনেট বিলের পরিমাণ এখন একটু বাজেটে বাড়াতে হবে। আগে হয়তো আমি 500 টাকা দিতাম বা 600 টাকা দিতাম, এখন 1000 টাকাও দিতে হবে। এ কথার অর্থ হচ্ছে আমার লাইনটি যাতে ভালো হয়, তবেই আমি ভালো মতো করে ক্লাস করতে পারবো। এরপরে দরকার হচ্ছে একটি হেডফোন অথবা ইয়ারফোন। একটি প্রপার হেডফোন এবং ইয়ারফোন থাকলে আমি কথাগুলো সুন্দর করে শুনতে পারবো এবং কথা বলতে পারবো। তারপরে দরকার হচ্ছে একটা স্টুডেন্টের জন্য হচ্ছে কাম অ্যান্ড কোয়েট অ্যাটমসফেয়ার। এটা অনেক সময় দেখছে নয়েজি অ্যাটমসফেয়ারে বসে সে ক্লাস করছে, সো কোনো কিছু সে বলতেও পারছে না, শুনতেও পারছে না, এটা একটা তার সমস্যা। এই জন্য যখন ক্লাসগুলো করবে তাকে একটু নিরিবিলি পরিবেশে থাকতে হবে। সে বাসায় বসে ক্লাস করছে সেরকম একটা পরিবেশ তাকে এনশিওর করতে হবে। এরপরে তো যথারীতি যেহেতু সে বাসায় বসে ক্লাস করছে, তার থাকতে হবে হচ্ছে একটা বই খাতা থাকতে হবে, তার লেকচার শিটগুলো থাকতে হবে, খাতা কলম যা যা লাগবে এই ম্যাটেরিয়ালসগুলো নিয়ে তাকে বসতে হবে। এখন আসে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা কোন প্ল্যাটফর্মে ক্লাস নিব বা কোনটা করা উচিত ইন্টারনেট কানেকশনের জন্য। এই বিষয়গুলোর জন্য আমি এই মুহূর্তে প্রায় 10-12টি নাম বলতে পারি প্ল্যাটফর্ম। আমি 2-3টা ইউজ করি, বাকিগুলো সম্পর্কে একটু জানি যেগুলো ইউজ করছি। কোনো জিনিস সম্পর্কে না জানা কিন্তু দোষের নয়, তবে না জেনে ভান করাটা কিন্তু দোষের। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা যেহেতু অনেক ডিজিটাল, অনেক ব্যাপারে তারা অনেক বিষয় কিন্তু ভালো জানে, কোনো ব্যাপারে টিচারদের চেয়ে বেশি জানে। এই কথাগুলো আমার কমন কথা, এগুলো বলছি এই জন্য তাদের কাছ থেকে কিন্তু হেল্প পাওয়া যায়। তারা অনেক সময় বলে দেয় যে স্যার আপনি কিন্তু এই টেকনোলজিটা এভাবে ইউজ করতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা। আর টিচাররা যদি আগে থেকেই মডার্ন থাকেন, ট্রেন্ড থাকেন অনলাইন বা ডিজিটাল অ্যাক্টিভিটিস সম্পর্কে, তাহলে তো কোনো কথাই নেই। এখানে প্রথম সবচেয়ে বেশি জনপ্রিয় এবং ইজি হচ্ছে ফেসবুক লাইভ, যে প্ল্যাটফর্মে আমরা আজকে লাইভ প্রোগ্রামটি করছি। আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু কমেন্ট চেক করতে চাই। আমি চাইবো যে যারা জয়েন করেছে, যদি আমার এই কথার আলোকে কারো কোনো প্রশ্ন থাকে বা এমনি টপিকটা উপরে লেখা আছে কোনো প্রশ্ন থাকে, আমি চেষ্টা করবো সেই বিষয়ে কথা বলার জন্য। এনিবডি ক্যান আস্ক মি এনি কোয়েশ্চেন।
এরপরে আমি প্ল্যাটফর্মগুলো হচ্ছে ফেসবুক লাইভ নাম্বার 1, নাম্বার 2 হতে পারে জুম অ্যাপস, নাম্বার 2 হতে পারে মাইক্রোসফট টিম, নাম্বার 4 হতে পারে গুগল মিট বা আমরা বলি যে এটাকে গুগল ক্লাসরুম আছে। তারপরে আমরা ইচ্ছা থাকলে যে কোনো প্ল্যাটফর্মেই কিন্তু ক্লাস নেওয়া যায়, প্রাইভেট মেসেঞ্জার গ্রুপেও ক্লাস নেওয়া যায় যদি ইচ্ছা থাকে, ইনস্টাগ্রামেও ক্লাস নেওয়া যায়। এতদিন ধরে আমরা শুধু ভিডিও কলে কথা বলতাম বা অডিওতে কথা বলতাম, টেক্সটিং করতাম, ভাইবার, ইমো, তারপরে এটা কীগুলো হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি যে মিডিয়াগুলো আছে, মাধ্যমগুলো আছে, এগুলোকেও কিন্তু আমরা পড়ালেখার মাধ্যম হিসেবে ইউজ করতে পারি। তবে সারা বিশ্বে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে ফেসবুক লাইভ এবং জুম, এবং বাংলাদেশেও তাই। লাইভের জনপ্রিয়তার অন্যতম প্রধান কারণ হলো যে এইটা একটু সহজ, সবাই ইউজ করতে পারে, ক্লিক করলেই হয়, অন হয়ে গেল, লাইভে চলে আসলাম, আমি কথা বলতে থাকলাম এবং আমরা অটোমেটিক্যালি দেখতে পারি যে সেই লাইভটি রেকর্ড হতে থাকে। আমরা একটু হেলিকপ্টারের শব্দ শুনতে পাচ্ছি, আজকে বিশেষ কারণে আমি একটু আমাদের বাসার ছাদে বসে লাইভ প্রোগ্রামটি করছি। নর্মালি তো বাসায় বেডরুমে বসেই ক্লাসগুলো নেওয়া হয় প্রতিদিন, তো আমার কাছে মনে হলো যে আজকে একটু খোলা আকাশের নিচে আসি। আর তাছাড়া বাসায় একটু chaotic atmosphere at this moment, that's why I switched the place. তো যে কথাগুলো বললাম আর কি, যে কোন প্ল্যাটফর্মে নেবে এটা ডিপেন্ড করতেছে যে টিচারের এক্সপার্টিসের উপরে এবং আমি কোন লেভেলের স্টুডেন্টদেরকে আমি পড়াচ্ছি। আমি কি স্কুল স্টুডেন্টস পড়াচ্ছি, নাকি আমি কলেজ স্টুডেন্টস পড়াচ্ছি, না ইউনিভার্সিটি স্টুডেন্টস পড়াচ্ছি, এবং তারা কোনটাতে কমফর্ট ফিল করছে, তাদের সেই ইউজ করার ক্যাপাবিলিটি কতটুকু আছে। কারণ সবাই সব কিছু ভালো মতো পারবে এমনটার কিন্তু কোনো কথা নেই। সো এতক্ষণ ধরে আমি কিন্তু স্টুডেন্টদের কথাগুলো বললাম এবং কিছু ডিভাইস রিলেটেড অ্যাক্টিভিটির কথা বললাম। এখন একটু নেতিবাচক কথা মনে হতে পারে, বাট আমি তো আগেই বলেছি যে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। সো এই কথাগুলো বলতে চাই। প্যারেন্টসদের ব্যাপারে আমি একটা জিনিস দেখেছি যে এই অনলাইন ক্লাসের ব্যাপারে একেবারে আমি বলবো যে অলমোস্ট 50% প্যারেন্টস কিন্তু নেগেটিভ অ্যাটিটিউড শো করছে। আই এম সরি টু সে। এখন এটার বিভিন্ন কারণ আছে, এটা বলে তাদেরকে আমি ব্লেম করছি না। কারণগুলোর মধ্যে যেমন তাদের মেন্টালিটিটা হচ্ছে টিপিক্যাল মেন্টালিটি। টিপিক্যাল শব্দটা অনেক সময় আমরা একটু অ্যাটাকিং মনে করে থাকি, বাট এটা কারণ হচ্ছে যে আমাদের অনেক প্যারেন্টসরা আছেন, তারা যখন ছোটোবেলায় লেখাপড়া করেছেন স্কুল কলেজ লাইফে অনেক দূর হেঁটে যেতেন স্কুলে কলেজে, রাইট? এবং তারা কখনও ব্যাচে কোনো টিচারের কাছে পড়া কিংবা এক্সট্রা সার্ভিস নেই, এই বিষয়গুলো তাদের কনটেক্সটের মধ্যে খুব একটা নেই। কিন্তু বর্তমান প্রজন্মে এসে দেখতে পাচ্ছি তাদের ছেলেমেয়েরা যখন লেখাপড়া করছে বিভিন্ন স্কুল কলেজে, তখন তারা কিন্তু যতই আমরা সোচ্চার হই এটার বিরুদ্ধে ওটার বিরুদ্ধে সিস্টেমের বিরুদ্ধে, তারা কিন্তু এরকম সার্ভিসগুলো নিচ্ছে। এখন এখানে প্রবলেমটা হচ্ছে যে তারা মনে করতেছে যে মোবাইল হাতে নেওয়া মানে হচ্ছে তার সন্তান হচ্ছে যে এই বুঝি সে ইউটিউবিং করলো দেখলো, এই বুঝি সে এখন সে গুগলে ঢুকে তারা কোনো মানে ভালগার সেটে ইন করলো, এই বুঝি তারা ফ্রেন্ডদের সাথে মোবাইল চ্যাটিং করলো, ভিডিও চ্যাট করছে, তারা সময় নষ্ট করছে, গান শুনছে। কিন্তু এটা তো আপনি বললেও করে না বললেও করে। তো এখন সেই বিষয়টাকে যদি আমরা একটু টার্ন করে পজিটিভ দিকে টার্ন করাতে পারি, আমার মনে হয় সেটা বেটার। তো আমি এই কথাগুলো এই জন্য বললাম যে আই থিঙ্ক আমাদের প্যারেন্টসদের একটু ট্রেনিং দরকার। এখন বলতে পারি যে এই ট্রেনিং কে দিবে? এই ট্রেনিং আসলে এই মুহূর্তে বর্তমান সরকার, আমরা দেখতে পাচ্ছি যে আজকেও করোনা ভাইরাসে বাংলাদেশের 115তম দিনে অ্যাটাকিংয়ের সর্বোচ্চ মৃত্যু হয়েছে 64 জন। তো ভবিষ্যতে পরিস্থিতি কতটুকু কি হবে এটা আপনার আমার জানা নেই, বাট আমরা গেস করতে পারি যে বিশ্বের অন্যান্য দেশের অবস্থাগুলো দেখে হয়তো বা বুঝতে পারি। আরেকটা প্রবলেম আমাদের প্যারেন্টসরা এটা বলেন, সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল যে প্রবলেমটা, এটা তো শুধুমাত্র কিছু মানে মুসলিম প্যারেন্টসদের প্রবলেম না, এটা বাংলাদেশে যারা মন্ত্রী সচিব থেকে শুরু করে রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা, আমরা যারা টিচার বিজনেসম্যান সবারই সমস্যা। তবে হ্যাঁ, কিছু কিছু ব্যক্তি হয়তো এই সময় কিছু করাপশন করে তারা হয়তো বা বিজনেস করছে। এটা আমার আজকের আলোচনার টপিক না হওয়ার কারণে আমি সেই বিষয়ে কথা বলছি না, সেটা সঠিক নয়, সেটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার যথেষ্ট কারণ আছে, বাট দে আর নট পলিটিক্যাল ইস্যুস, এটা হচ্ছে এথিক্যাল বা মরাল ইস্যুস। তো আমার মনে হয় এটা একটা। আবার অনেক সময় দেখা যায় যে কিছু গার্ডিয়ানরা টাকা পয়সা যথেষ্ট আছে, ব্যাংক ব্যালেন্সও আছে, এটা আমি পেয়েছি, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, আমি আগেই বলে নিলাম। তো তারা স্কুলের পেমেন্ট দিতে কিংবা টিচারদের পেমেন্ট দিতেও তারা অনেক এক্সকিউজ দাঁড় করে, অথচ দেখা যায় যে তাদের খাদ্য সমস্যাও নেই, তাদের বাসায় ইন্টারনেট কানেকশনেও সমস্যা নেই। এটা স্টুডেন্টরাও দেখায়, বা ক্লাস করতে আসলে বলে কি স্যার আমার বাসায় ইন্টারনেট কানেকশান নেই, অথচ দেখা যায় সে 24 ঘন্টার মধ্যে 26 ঘন্টা ইন্টারনেটে থাকে। তার ফেসবুকে দিয়ে দিতে তার ইন্টারনেট কানেকশান লাগে না, ফেসবুকে তখন সারাক্ষণ সবুজ বাতি জ্বলে থাকবে, সে চ্যাটিং করবে, তখন ইন্টারনেট কানেকশান সময়, যেই ক্লাস করবে তখনই বলবে তার নেট প্রবলেম। তো এই এক্সকিউজগুলো যারা দেখায় আসলে বিশেষ করে এরা আসলে অফলাইনেও যখন ক্লাস করে তখনও তারা এই সমস্যাগুলো দেখাতো।
তারা বলতো আমার পেট ব্যথা, আমার মাথা ব্যথা, আমার অন্য স্যারের কাছে পড়া আছে, আমার বাসায় গেস্ট আসছিল, আজকে ভাল লাগছে না, আমি আজকে ঘুরতে গিয়েছিলাম। মানে সুতার একটা লিস্ট আছে, ওই লিস্ট থেকে যখন যেটা মনে হয় তারা বলে দিত। ওই সকল স্টুডেন্টরা কিন্তু তারা এই সুতাগুলো দিচ্ছে। যেই প্রবলেমটার কথা তারা বলে এটা কিন্তু সমাধানযোগ্য প্রবলেম। প্রত্যেক দিন তো আর ইন্টারনেটের সমস্যা থাকে না, সেই সমস্যা হলে তো আমারও হতে পারে। আমি এই জন্য 20 GB 30 GB পারচেস করে নিয়েছি। আমি কি এখন কি ওয়াইফাই লাইভটি করছি? অবশ্যই মোবাইল ডেটা করছি, আমার ছাদে ওয়াইফাই কানেকশন নিশ্চয়ই নেই। সো এই বিষয়টা বললাম। তো আমি আমাদের সম্মানিত বাবা মায়েদের যে ট্রেনিংয়ের ব্যাপারে একটু গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড বা যেই গার্ডিয়ানরা যেই স্কুল কলেজের সাথে সংশ্লিষ্ট আছেন সেখান থেকে কিন্তু ট্রেনিং সেশন আয়োজন করা যায়, যেটাকে আমরা বলি প্যারেন্টস মিটিং বা গার্ডিয়ানস মিটিং। অনলাইনে একটা টাইম দিয়ে সবাই পার্টিসিপেট করতে না পারলেও, বিশেষ করে শহর বা মফস্বল শহরগুলোতে, আমাদের মধ্যে ক্যাপিটাল সিটিতে যারা আছে বিশেষ করে, বা মেগা সিটিগুলোতে, তাদের পক্ষে তো সহজ, কারণ তাদের ছেলেমেয়েরা নেট ইউজ করতেছে, তাদেরও ফেসবুকে অ্যাকাউন্ট আছে অ্যাজ ফার আই নো। তাহলে একটা নির্দিষ্ট টাইমে কিন্তু স্কুলের সব টিচাররা, সব অ্যাডমিনরা হয়তো বা কলেজে সবাই হয়তো দক্ষ নয়, যেই দু একজন দক্ষ আছেন তাদেরকে দিয়ে কিন্তু এই ট্রেনিংটা করানো যেতে পারে। তাতে করে কিন্তু তারা সচেতন হবেন। তারা যদি প্ল্যানিংটা বলে দেন যে আমরা এইভাবে ক্লাস নিচ্ছি, আমরা এইভাবে নিব, আপনারা এইভাবে সহজেই, এই হচ্ছে টাইম টেবিল, আমরা রুটিন দিয়ে দিচ্ছি, বা কোনো কারণে যদি সে মিস করে কোনো প্রবলেম নেই, কারণ এগুলো রেকর্ডেড থাকছে, সে পরবর্তীতে দেখেও নিতে পারবে। এই বিষয়গুলো আমি মনে করি যে যারা একটু নেতিবাচক মুডে আছেন, মনে করছেন, কেউ গতকালকে এক গার্ডিয়ান আমাকে বললেন যে স্যার আগের জীবন তারপরে লেখাপড়া। তো কথা তো ঠিকই, আগে জীবন না হলে লেখাপড়া আসবে কোত্থেকে? সেটা হচ্ছে, এই নিয়ে তো প্রশ্ন হচ্ছে যে লাইফ আগে না লিভলিহুড আগে? ডেফিনেটলি লাইফ আগে। লাইফ থাকলেই তো লিভলিহুডের প্রশ্নটা আসবে। তো আমার কাছে মনে হয় যে এগুলো সমন্বয় করা দরকার, কারণ মানুষ যখন লেখাপড়ার ইস্যুতে কখনো এক্সকিউজ দাঁড় করায়, এতে কিন্তু যে এক্সকিউজটা দেখাচ্ছে তারই কিন্তু ক্ষতি হচ্ছে, যাকে দেখাচ্ছে তার তেমন কিন্তু ক্ষতি হচ্ছে না। এই বিষয়গুলো বুঝতে হবে। আর আমার মনে হয় আমি প্যারেন্টসের বিষয়ে বললাম যতটুকু বলার, এছাড়া চেষ্টা নেই। এবার একটু টিচারদের প্রসঙ্গে বলি। আমাদের তো 3টা বিষয় ছিল, স্টুডেন্টদের বললাম, প্যারেন্টসদেরটা বললাম, এখন আমি টিচারদের বিষয়ে একটু কথা বলতে চাই। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে প্রায় 20-25 জন এই মুহূর্তে লাইভ সেশনে আছি আমাদের এই গ্রুপ থেকে। সো কোনো কোয়েশ্চেন বা কোনো মতামত থাকলে, যারা করছো আমার স্টুডেন্টরা বা সিনিয়র কেউ থেকে থাকলে, আমি মতামত আশা করছি তারা চাইলে কমেন্ট করলে আমি চেষ্টা করব। টিচাররা আবার 2 প্রকার, একটা টিচার হচ্ছে ডিজিটাল টিচার, আর একটা হচ্ছে অ্যানালগ টিচার। সো সকল টিচাররাই নলেজেবল, এ নিয়ে আমি কোনো কোয়েশ্চেন তুলছি না, কারণ নলেজ তো আসলে মাপা যায় না। আমি নিজেও সব কিছু জানি এমনটা নিশ্চয়ই নয়। বিষয়টা এরকম যে সকল টিচাররা অনলাইন ইউজ করতে ভালো করে পারেন না, বাংলাদেশে গ্রামের কথা তো খুবই বাজে অবস্থায়, সেটা আমিও জানি। তো সেখানে দেখা যায় যে এখনও পর্যন্ত 60 থেকে 70% টিচার্স কিন্তু অনলাইনে যে ক্লাস নেওয়া যায়, অনলাইনে যে পরীক্ষা নেওয়া যায়, অনলাইনে যে অ্যাসাইনমেন্ট দেওয়া যায়, হোমওয়ার্ক দেওয়া যায়, সেই হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট যে ফিডব্যাক দেওয়া যায়, সেই ফিডব্যাক যে লিখিতভাবে দেওয়া যায়, সেই ফিডব্যাক অডিও করে দেওয়া যায়, সেই ফিডব্যাক ভিডিও ফিডব্যাক দেওয়া যায়, 1-to-1 কাউন্সেলিং করা যায়, এটা অনেকেরই অজানা। আবার অনেকে এমনি শুনেছে, জানে, বাট উনি নিজে করতে গিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করবে বলে উনি দেখবেন যে কখনো কখনো বলবে যে আসলে লেখাপড়া হচ্ছিল, অনলাইনে হয় নাকি, আমরা ছোটোবেলায় পড়ে এসেছি। আপনার পৃথিবীতে অনেক কিছুই পূর্বে অনেক কিছুই হয়নি, তাই বলে এখন হবে না এমনটা মনে করার কোনো কারণ নেই, কারণ সিচুয়েশন যখন চেঞ্জ হয়েছে আপনাকে সেটার সাথে খাপ খাওয়াতে হবে। সো এই বিষয়ে আমি টিচারদেরকে যে 2টা ক্লাসিফিকেশন করলাম। তো একটা প্রতিষ্ঠানে যখন আমি কথা বলছি, সেটা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট হতে পারে, স্কুল কলেজ, ইভেন ইউনিভার্সিটিতে হতে পারে, সব টিচার সমানভাবে দক্ষ হবেন ইন্টারনেটে, এটা আমরা এক্সপেক্টও করি না। তবে যেই টিচার বা যারা কয়েকজন দক্ষ আছেন, ওই টিচার কিন্তু একটা সেমিনার বা একটা ওয়ার্কশপ, অনলাইনে সব কিছু ভার্চুয়াল মিটিং আয়োজন করে তার কলিগদেরকে ট্রেন আপ করতে পারেন। কীরকম ট্রেন আপ করতে পারেন? যে আমি তো এভাবে ইউজ করছি, আসেন আমি আপনাদেরকে শেখাই, এটা এভাবে ইউজ করেন, এভাবে করতে হয় স্টুডেন্ট। ওনারা যখন দক্ষ হয়ে গেলেন, দেন ওনারা একটা প্ল্যান করলেন, প্ল্যান করে দেন এটা স্টুডেন্টের সাথে প্রয়োগ করেন। স্টুডেন্টের সাথে প্রয়োগ করার আগে ওই যে বললাম, একটু আগে প্ল্যান দিলাম যে প্যারেন্টসের সাথে কথা বলা যেতে পারে যে আমরা এইভাবে স্টার্ট করছি, তাহলেই কিন্তু স্কুলগুলো সম্মানই পাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে 60 ফিট রাস্তা, তার পাশে হচ্ছে মণিপুর বয়েজ স্কুল, যেটা মেইন ব্রাঞ্চ, এখানেই আমার বাসা। তো এখানে দেখা যাচ্ছে, তো আমি কয়েকজন, এখানে অনেক টিচারই আমার বন্ধুর মতো, কলিগ
সহকর্মী, তাদের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক। তো কয়েকজন টিচারের সাথে কথা হলো, বললো যে ওনারা যে কথাটা বললেন যে স্কুল থেকে SMS করার জন্য, বিকাশে পেমেন্ট করার জন্য এটা বলা হচ্ছে। তো এখন যে বলা হচ্ছে ওইখানে ওই যে মানে একটা ক্যাওস তৈরি হচ্ছে। কিছু গাইডেন্স আমরা যেহেতু লেখাপড়া করছি না, আমাদের কোনো ক্লাস হচ্ছে না, যদিও স্কুল কর্তৃপক্ষ কিন্তু তাদের সাধ্যের সর্বোচ্চটুকু দিয়েছে, মোহনা টেলিভিশনে টিভির ব্যবস্থা হচ্ছে, তারপর সংসদ টিভিতে টিভি দেওয়া আছে, কিন্তু সাথে যদি আরেকটা জিনিস যুক্ত করা যেত, হয়তো বলা সহজ করা কঠিন, কঠিন কাজটা করতে হবে, কারণ এটার সাথে শুধু স্টুডেন্টের লাইফ জড়িত নয়, টিচারদের জীবিকাও জড়িত। আমি ভেঙে নাইবা বললাম, যারা শুনছে টিচার হলে কথাগুলো নিশ্চয়ই বুঝবে, কারণ তারা তো কাজ করতে মুখিয়ে আছে, ক্লাস নিতে তারা রেডি, বাট হাউ, ওয়েন, এই বিষয়গুলো তাদের একটু জানা দরকার। তো এইটা যদি বিষয় হয়, আমার মনে হয় যে এই জন্য টিচারদের ট্রেনিংটা আমার অনেক খুব জোরালো সরালোভাবে দরকার আর কি এখানে। তো আমি এটাই বুঝাইতে চাইলাম যে টিচাররা একটু ডিজিটাল অ্যাক্টিভিটিতে স্ট্রং, তারা এই অনলাইন অ্যাক্টিভিটিকে সাপোর্ট করেন, আর যারা স্ট্রং না বা পারেন না বা বুঝেন না বা বুঝতেও চান না, তারা এই অনলাইন এডুকেশনের বিপক্ষে বা ক্লাসরুমের বিপক্ষে কথা বলেন। এখন যারা বিপক্ষে বলেন তারা কিন্তু দেশ ও জাতিকে ইনডিরেক্টলি পিছিয়ে দিচ্ছে, কারণ আমরা জানি না যে কোন মুহূর্তে এই করোনা ভাইরাসের সমাপ্তি হবে, না আপনি জানেন না আমি জানি। যদি আমি আমার জ্ঞান থেকে বলি, ক্ষুদ্র জ্ঞান থেকে, আমার কাছে মনে হয় যে আগামী 6 মাস থেকে 1 বছর কিংবা তার চেয়েও বেশিও কিন্তু এই সিচুয়েশান থাকবে। হ্যাঁ, পরিস্থিতির উন্নতি হইতে হবে হয়তো বা, কিন্তু আমরা মাস্ক পরা ছেড়ে দিব? নো। আমরা স্যানিটাইজার ইউজ করা ছেড়ে দিব? নো। গ্লাভস পরা ছেড়ে দিব? নো। আমরা যে স্বাস্থ্য সচেতনার যে সরকারি নিয়মগুলো আমাদেরকে দিয়েছে এগুলো ছেড়ে দিতে পারবো? নো। সোশ্যাল ডিস্টেন্সিং, যেটা ফিজিক্যাল ডিস্টেন্স বলছি, এগুলো ছেড়ে দিতে পারবো না। তাহলে কি করতে হবে? তাহলে এর মধ্য থেকেই আমাকে করতে হবে। তবে হ্যাঁ, আস্তে আস্তে আমাদের ক্লাসরুমেও তো ফিরে যেতে হবে। আমি তো অফলাইন এডুকেশনের বিপক্ষে বলতে পারি না, কিন্তু যেটা বলতে পারি সেটা হচ্ছে এই সিচুয়েশন যারা কোপ আপ করতে পারছে না, বিপক্ষে বলছে, তাদের আমি ঘোর বিরোধিতা করছি। তাদেরকে বলবো এখনও সময় আছে, আপনারা যারা পারছেন না, যারা স্টুডেন্ট হন, টিচার হন, গার্ডিয়ান হন, যার যার জায়গা থেকে এই বিষয়টি এগিয়ে আসেন। আমি এটা কলেজে পড়াই, আমার কলেজের স্টুডেন্টকে আমি পড়াই, বা আমি পার্সোনালি কিছু স্টুডেন্ট পড়াই। কয়জন? 50 জন, 100, 200, 300। আমার কথাগুলো ফলো করলে এখানে হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট আছে বাংলাদেশে। তারা যদি, যারা লাইভটি শুনবে, তারা যদি এই বিষয়টা অন্তত মোটিভেশন নেয় যে আমাকে অনলাইনে যেতে হবে। এবং আমি কিছু সুখবর দিতে পারি, এই সুযোগটা দিচ্ছে যারা অনলাইনে এক্সপার্ট, আমি নই, তারা কিন্তু বিভিন্ন কোর্সেসও অফার করতেছে, যে হাউ টু টিচ দ্য স্টুডেন্টস ভায়া অনলাইন প্ল্যাটফর্ম, এরকম বিভিন্ন কোর্সেসও কিন্তু অনলাইনে আছে, তারা দিচ্ছে। এবং আমি দেখেছি অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে, ইউকেতে, কানাডাতে, ইভেন ইন বাংলাদেশ, যারা একটু মানে হায়ার লেভেলে, টার্সিয়ারি লেভেলের প্রফেসররা, তারা ইন্টারন্যাশনাল সেমিনার কন্ডাক্ট করতেছে তারা, এবং সেখানে বেশ কয়েকটি আমি পার্টিসিপেট করেছি, আমি স্যাটিসফাইড। এবং সেখানে তাদেরকে সার্টিফিকেটও ইস্যু করা হচ্ছে, পার্টিসিপেটরি সার্টিফিকেশন তাদেরকে দেওয়া হচ্ছে। সো ওয়াই নট? সো এই বিষয়গুলো যারা একমত হবে না, তারা, তাহলে আমি বলবো তারা যুগের সাথে তাল মিলাতে পারছে না। যখন অফলাইনে যাব তখন, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, আমার প্রত্যেকটা বিষয়ে কথা বলা হয়েছে মোটামুটিভাবে। আমরা মোটামুটি ম্যাক্সিমাম পোর্শন কভার করেছি। লাস্ট মোমেন্টে এসে আমি কিছু পরামর্শ আমার কাছে আছে যেগুলো একটু শেয়ার করতে চাই। পরামর্শটা অবশ্যই টিচার্স, প্যারেন্টস, স্টুডেন্টসদের জন্য, এবং পরামর্শটি বা প্রস্তাবনাটি হচ্ছে অবশ্যই আমাদের সরকারের কাছে, মাননীয় শিক্ষামন্ত্রী বা মাননীয় প্রধানমন্ত্রী, তাদের কাছে তথ্যটি ইনডিরেক্টলিও যদি কোনো না কোনোভাবে পৌঁছায়, আমার মনে হয় ভালো কিছুই হবে। প্রস্তাব দেওয়ার মানেই হচ্ছে পলিটিক্যাল প্রস্তাবনা নয়। আমি একজন সাধারণ শিক্ষক হিসেবে আমি যেটা বলতে পারি, নাম্বার 1, সেটা হচ্ছে সরকার কিন্তু সেই করোনা ভাইরাস পরিস্থিতিতে বিভিন্ন খাতে কিন্তু ভর্তুকি দিয়ে যাচ্ছে, সাধ্যের শেষটুকু পর্যন্ত তারা চেষ্টা করছেন, এ বিষয়ে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু তাদের ডিসবার্সমেন্ট পলিসিতে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি থাকতে পারে বিভিন্ন কারণে। আমি যেহেতু ওই লেভেলের কনসার্ন ব্যক্তি নই, এটা তো আমি কমেন্ট করছি না, কিন্তু আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে ওয়াই নট ইন দ্য এডুকেশন সেক্টর। তো কী করা যেতে পারে? এমনটা হতে পারে যে সরকারিভাবেই একটা ট্রেনিং আয়োজন করা হলো, টিচারদের ট্রেনিং, যেমন কলেজ টিচারদেরকে নামে প্রশিক্ষণ দেওয়া হয়, এরকম 3 দিনের একটা ওয়ার্কশপ হতে পারে, যে প্রতিদিন 2 আওয়ার্স করে বা 3 আওয়ার্স করে একটা ওয়ার্কশপ হবে, যে কিভাবে অনলাইনে স্টুডেন্টদেরকে পড়াতে হয়, কিভাবে পরীক্ষা নিতে হয়, কিভাবে কোয়েশ্চেন করতে হয়, কিভাবে হোমওয়ার্ক দিয়ে সেটা ফিডব্যাক নিতে হয়। আমি একটু খুব সাদামাটা করে বললাম, কেউ আমার কাছে বললে হয়তো বা আমি সেটা লিখিতভাবে বিস্তারিত দিতে পারি। অনেক টিচাররাই কিন্তু তাদের ব্লগগুলোতে, তাদের পার্সোনাল যে টাইমলাইনগুলো আছে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তারা কিন্তু
লিখছেন এবং তারাও ফেসবুক লাইভে এসে বা ইউটিউবে তাদের ভিডিও আপলোড করে এই কথাগুলো বলছেন বিভিন্ন জায়গায়। আমার মনে এই কাজটা করা যেতে পারে, করলে কিন্তু আমার মনে আমরা তৈরি হয়ে থাকলাম, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় আমরা বলতে পারি, এই ট্রেনিংটা শুধুমাত্র টিচারদের জন্য করতে পারে হচ্ছে সরকার। টিচারদের করতে পারলে টিচাররা তো ট্রেন্ড হয়ে গেল, দেন টিচারদেরকে দায়িত্ব দেওয়া হতে পারে যে আপনার প্রতিষ্ঠানে যত পিয়ন থেকে শুরু করে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জব করে তাদেরকেও এই ট্রেনিংটা দেওয়া হোক যে কী করে ইউজ করতে হয়, যেমনটা ইউএসএ ইউকেতে হয়ে থাকে। আমার একটা স্টুডেন্ট ইউএসএতে সে কীভাবে ক্লাস করে তার কাছ থেকে সেদিন গতদিন বর্ণনা শুনছিলাম যে সে গত 4 মাসে বাসা থেকে বের হয়নি, রুমের মধ্যে বন্দি, দ্যাট ইজ তার বাসার মধ্যে, কিন্তু সে নিয়মিত বললো যে স্যার আমার পড়ালেখায় বিন্দুমাত্র কোনো ক্ষতি হয়নি, ট্রাস্ট মি। আমি বললাম তাই নাকি, তাহলে কিভাবে কি হলো? তো বললো কোন অ্যাপসে ওদেরকে টিচাররা পড়াচ্ছে, বাসা থেকে কী সিস্টেম, ওদের তো ইন্টারনেট লাইনের স্পিড বেশি, ওরা অনেক ডেভেলপড কান্ট্রি, আমরা মানি সেই বিষয়টা, এটা একটা বিষয়। সো আমার কাছে মনে হয়েছে যে তারা যদি এতটুকু করতে পারে, আমরা তাদের যদি দেখা দেখিও কিছুটুকু করতে পারি, তাহলে মনে হয় আমরা এই যে বলতে পারি না লেখাপড়ার 12টা বেজে গেল, পরীক্ষার কী হবে, অনেক টেনশন করি। সো আমাদের শিক্ষামন্ত্রীকে দোষারোপ করে তো লাভ নেই, উনি কীভাবে রুটিন দিবে এইচএসসি পরীক্ষার সিচুয়েশন ইমপ্রুভ না করলে। এটার সাথে শুধু স্টুডেন্ট জড়িত না, এটার সাথে টিচারদের লাইফ জড়িত, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইফে আমাদের যারাকে আমরা বেশ কিছুদিন ধরে বলে আসতেছি, বলাই উচিত, সেটা যাদেরকে আমরা বলতেছি হিরোস, ন্যাশনাল হিরোস, ডক্টরসদের কথা বলতেছি, আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী আছে যারা নিরাপত্তা নিয়োজিত আছেন, তাদের কথা বলছি, এরাও তো পরীক্ষার সময় জড়িত থাকবেন, তাই না? তারপর সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে জড়িত থাকবেন। সো এইটা হচ্ছে বিষয়। তো আমি যেটা বুঝাইতে চাইলাম, আমি বলবো যে এখনও সময় আছে, যদি সরকার মনে করে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে যে শিক্ষাক্ষেত্রে এখন তো বাজেট পাস হচ্ছে ইত্যাদি ইত্যাদি করে, যদি এটা করতে তো অনেক টাকা পয়সা লাগার কথা না, অনলাইনে ট্রেনিং দিবে, এখানে খরচ কোথায় কি আমি জানি না। হ্যাঁ, এবার ভর্তুকির বিষয় আসতে পারে, যে আমি জোর দাবি জানাচ্ছি, সেটা হচ্ছে স্টুডেন্টদেরকে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া যেতে পারে একটা বিশেষ প্রসেসের মাধ্যমে। এটা আইসিটি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় একত্রিত বসে এই ডিসিশনটা নিতে পারে যে কি করে দেয়া যেতে পারে। অ্যাটলিস্ট এটা তো করা যেতে পারে যে আমরা মোবাইল অপারেটর যারা আছে তাদের সাথে কথা বলে আমরা কমিয়ে দিতে পারি, যে যারাই স্টুডেন্ট আইডি বা একটা প্রসেস করে নিল, স্কুল থেকে একটা লিস্ট গেল বা এরকম কিছু করে নেয়, তাহলে তাদেরকে 50% পে করতে হবে, এরকম কিছু একটা। তাহলে কিন্তু অনেকটা, তাহলে গার্ডিয়ানদের জন্য কিন্তু অনেক একটু হ্যাসাল ফ্রি হয়। টিচারদের জন্য ফ্রি করে দিতে পারে আপনি ইন্টারনেট ইউজ করার জন্য, অথবা একটা কমতি দিতে পারে। যেহেতু এখানে অনেকে বলে যে ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি নাই, এই কারণে অনলাইন ক্লাস করে না। সো আমার এই কয়েকটা প্রস্তাবনা ছিল আর কি। আমার কাছে মনে হয় যে এই পরামর্শগুলো যদি আমরা নিতে পারি, গ্রহণ করতে পারি, হয়তো বা বেটার হবে আর কি। সো আজকে এই হঠাৎ করে লাইভে এই কারণেই আসলাম। তো জানি না আমার কোনো কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে তো সেটা আমরা নিশ্চয়ই, আমার টোনটা বুঝতে হবে, কারণ ডিকশন ডাজ নট ম্যাটার অলওয়েজ, সো আমার টোনটাই ছিল লেখাপড়ার স্বার্থে, এবং দেশের সাথে একজন টিচার হিসেবে আমার কাছে মনে হয়েছে যে যেখানেই আছে, কারণ আমি জানি আমি যদি অনলাইনে সার্ভিস দিতে পারি, সেখান থেকে আমার জীবিকা জড়িত আছে। অনেক টিচাররা কিন্তু এখন অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমি জানি দেখি, নামও বলবো না, প্রতিষ্ঠানের নামও বলবো না, তারা কিন্তু এখন ঢাকা সিটি ছেড়ে গ্রামে চলে যাচ্ছেন। তাদের প্রতিষ্ঠান 3 থেকে 4 মাস বেতন দিতে পারছে না, তারা কীভাবে ঢাকায় থাকবেন। তারপরে এটা আমি টিচার হয়ে টিচারদের কথার দুঃখটাই তো শেয়ার করতে হবে। তো সেই ক্ষেত্রে যদি উনি অনলাইনে টিচিংটা দিতে পারতেন, একটা চমৎকার একটা গাইডলাইন থাকতো, ভাষা গাইডলাইন না থেকে, তাহলে কিন্তু সেখান থেকে কম হোক বেশি হোক একটা ইনকাম, একজন মানুষ 100 টাকা আর্ন করে, সে যদি 80 টাকা আর্ন করে চলতে পারবে, কিন্তু 100 টাকা থেকে যদি সে 10 টাকা আর্নিংয়ে চলে আসে অথবা জিরোতে চলে আসে, এবং সেটা যদি লঙ্গার ভার্সনে হয়, হাউ ইজ ইট পসিবল? এটা খুব সত্যি কিন্তু দুর্বিষহ। আর আমরা সবসময় বলি যে টিচার ইজ দ্য আর্কিটেক্ট অফ আ নেশন। তাই যদি হয়ে থাকে, আমরা টিচাররাই তো, যে আমরা হিরোদের কথা বলছি, ডাক্তার হচ্ছে, তারা ইঞ্জিনিয়ার হচ্ছে, পুলিশ অফিসার হচ্ছে, ডিফেন্স অফিসার, তাহলে তো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়েই তো তারা হচ্ছে, তাই না? সো আমার মনে হয় এই বিষয়ে একটু নজর দেওয়া উচিত বলে মনে করি সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃপক্ষ। এবং আমার মতো এরকম যদি আরও 10 জন 20 জন 50 জন সাধারণ টিচাররা যদি ভয়েস করেন, কারণ আমরা তো কোনো পলিটিক্যাল প্রোপাগান্ডায় যাচ্ছি না, এটা আমাদের দায়িত্ব নয়, তাই না? আমাদের কাজ হচ্ছে লেখাপড়া, রিসার্চ করা, কীভাবে ভালো পড়ানো যায়, ভালো রেজাল্ট করানো যায়, নৈতিক শিক্ষা দেওয়া যায়। দিজ আর আওয়ার কিউ রেসপন্সিবিলিটিস, দ্যাটস হোয়াই আই এম সেইং সো। সো আশা করি যারা শুরু থেকে এই পর্যন্ত লাইভটি দেখলো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। তারপরেও লাইভটি তো রেকর্ডেড অবস্থায় থাকবে, এরপরেও যদি কারো কোনো কোয়েরি থাকে তাহলে আমি আনসার দেবো। আমার ঘড়িতে এখন 6টা বেজে
7 মিনিট আমরা এখানে সেশনটি শেষ করছি। সবার জন্য দোয়া করছি, সবাই আমার জন্য দোয়া করবে যাতে সুস্থ থেকে এই অ্যাক্টিভিটি পরিচালনা করতে পারি। আর লাস্ট যেটা বলতে চাই, আমার কোনো স্টুডেন্ট বা আমার কোনো ফ্রেন্ড যারা টিচিংয়ে আছেন বা অন্য কোনো প্রফেশনে অনলাইনের ব্যাপারে যদি তারা কোনো এক্সট্রা ইনফরমেশন জানতে চান যে কীভাবে তার সার্ভিসটা কন্টিনিউ করবেন, আমি যতটুকু জানি এক্সপার্ট না হলেও আমি তাদেরকে শেয়ার করে হেল্প করার জন্য চেষ্টা করব। ইটস মাই ডিউটি আই থিঙ্ক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের লাইভ সংক্ষিপ্ত সেশনই ছিল, আসলে 30 মিনিটের মতো প্ল্যান ছিল বলে আমি এখানে শেষ করছি। যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আমি দেখি যে ম্যাক্সিমামই এখানে আমার স্টুডেন্ট সবাই 2-1 ব্যতীত সবাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছে আর কি। ধন্যবাদ। আমি হয়তো সন্ধ্যা রাতে আসলে হয়তো আরও ভিউয়ার্স বাড়তো, বাট আমার ভিউয়ার্স বাড়ানো তো উদ্দেশ্য নয়, আই এম নট আ সেলিব্রিটি, সেটা আমি জানি। তো আমার উদ্দেশ্য ছিল এই মেসেজটা একটু পৌঁছে দেয় আর কি, রাতে আমাকে আবার ক্লাস নিতে হবে। ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।